একজন ফিমেল পেশেন্ট, বয়স 27 কিংবা 28 হবে, মাসিকের সময় তলপেটে প্রচণ্ড ব্যথা হয়। প্রায় 1 বছর ধরে এই ধরনের সমস্যায় তিনি ভুগছেন, কিন্তু এটাকে নর্মাল মাসিকের ব্যথা মনে করে তেমন একটা গুরুত্ব দেন নাই। কিন্তু রিসেন্টলি যে সমস্যাটা হয়েছে, তিনি দেখছেন যে মাসিকের পরেও এই ব্যথাটা কন্টিনিউ করছে। পাশাপাশি প্রস্রাবের সময়, পায়খানার সময়ও তিনি এই পেইনটা ফিল করছেন। এমনকি স্বামী সহবাসের সময় তার এই পেইনটা হয়। হ্যাঁ, ঠিক এমনই একটা কন্ডিশন নিয়ে আজকে কথা বলবো, চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওটিক সিস্ট। আপনারা জানলে অবাক হবেন, এটা মোটেই আনকমন কিছু না। এই মুহূর্তে পুরো পৃথিবীতে প্রতি 10 জন মহিলার মধ্যে 1 জনের চকলেট সিস্ট পাওয়া যায়। সংখ্যাটা অ্যাকচুয়ালি হয়তো আরও বেশি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটাকে অনেকে নর্মাল মেনস্ট্রুয়াল ব্লিডিংয়ের পেইন মনে করে এটা ইগনোর করে যান। আজকের ভিডিওতে বলবো চকলেট সিস্ট কি, এটা কেন হয়, কি কি উপসর্গ দেখে আপনি চকলেট সিস্ট সন্দেহ করতে পারেন, এবং এটা চিকিৎসা পদ্ধতির স্টেপগুলো কি কি। ভিডিওটা মনোযোগ দিয়ে পুরোটা দেখার চেষ্টা করবেন। আই হোপ অনেকের কাজে লাগবে। তো প্রথমে আসি, চকলেট সিস্ট কি। ওভারির যে কোনো সিস্ট মানে হচ্ছে ওভারিতে একটা ফ্লুইড ফিল্ড থলে। তো এখন এই ওভারির সিস্টের ভিতরে যে ফ্লুইডটা, এটা যদি কোনো কারণে চকলেট কালারের কোনো ফ্লুইড দিয়ে ভরা থাকে, এই কন্ডিশনটাকে বলে চকলেট সিস্ট। তো এই চকলেটের মতো ফ্লুইডটা আসলে কি? এটা হলো অনেক দিন ধরে একটা আবদ্ধ জায়গার মধ্যে যখন রক্তক্ষরণ হয় এবং সেই রক্তটা যদি বেরিয়ে যাওয়ার সুযোগ না পায়, রক্তটা তখন ডিন্যাচার্ড হয়ে যায় বা রক্তটা পরিবর্তিত হয়ে কিছুটা সেমি সলিড আকার ধারণ করে এবং কালারটা তখন চকলেট কালার হয়ে যায়। তো ওভারিয়ান কোনো সিস্টের মধ্যে যখন এইরকম ফ্লুইড জমা হয়, তখন সেই সিস্টটাকে বলে চকলেট সিস্ট। তো এখন প্রশ্ন হলো, ওভারির মধ্যে তো এরকম রক্তক্ষরণ হওয়ার কথা না, এই রক্তের তাহলে উৎস কি? এটা বুঝতে হলে আগে বুঝতে হবে একটা টার্ম, এন্ডোমেট্রিওসিস। নারীদের যে জরায়ুটা, তার একেবারে ভিতরের দিকের যে লাইনিংটা, এই লাইনিংটার নাম এন্ডোমেট্রিয়াম। তো কোনো কারণে এই এন্ডোমেট্রিয়াল টিস্যু যদি জরায়ুর ভিতরের ছাড়া জরায়ুর বাইরের কোনো জায়গায় পাওয়া যায়, সেই কন্ডিশনটাকে বলে এন্ডোমেট্রিওসিস। তো এখন হরমোনের প্রভাবে প্রতি মাসিক সাইকেলে জরায়ুর ভিতরের এই যে টিস্যুটা আছে, এই এন্ডোমেট্রিয়ামটা আছে, এটা হরমোনের প্রভাবে রিয়্যাক্ট করে এবং মাসিকের সময় কিন্তু এই লেয়ারটা খসে পড়ে যায় এবং রক্তক্ষরণ হয়, সাথে মাসিকের রাস্তা দিয়ে সেটা বের হয়ে আসে। তো এন্ডোমেট্রিয়াল টিস্যু যেটা ওভারির গায়ের উপর গিয়ে বসে আছে, সেটাও হরমোনের প্রভাবে রেসপন্ড করে এবং প্রতি মাসিক সাইকেলে ব্লিডিংয়ের সময় সেখান থেকেও কিন্তু ব্লিডিং হতে থাকে। তো ওভারির ক্ষেত্রে এই ব্লিডিংটা তখন বাইরে বের হতে না পেরে ওখানে একটা সিস্টের মতো জিনিস গঠন করে এবং সেখানেই রক্তক্ষরণটা হতে থাকে, রক্ত জমতে থাকে। তো এন্ডোমেট্রিওসিস এই কন্ডিশনটা যাদের থাকে, তাদের ওভারির গায়ের মধ্যে এরকম এন্ডোমেট্রিয়াল টিস্যু পাওয়া যায়। এর পাশাপাশি ওভারি ছাড়াও ইউটেরাইন টিউব, ইউরেটার, মূত্রথলি বা পেলভিক অন্য কোনো অর্গান যেমন রেকটাম বা ইউরিনারি ব্লাডার, পেরিটোনিয়াম, এইসব জায়গায়ও কিন্তু বিচ্ছিন্নভাবে এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো থাকতে পারে। তো একটা জিনিস খেয়াল করেন, প্রতিবার যখন আপনার মাসিক চলছে, জরায়ুর ভেতরেও যেমন এই লেয়ারটা শেড হচ্ছে, ব্লিডিং হচ্ছে, এই সেম কন্ডিশনটা কিন্তু সেই সব জায়গাতেও হবে যেখানে এই এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো আছে। তো এই কন্ডিশনটাই যখন ওভারের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তখন ওখানে একটা সিস্ট তৈরি হয় এবং এই সিস্টটার ভিতরে রক্ত জমতে থাকে। একটা সময় রক্তের কালারটা চকলেট কালার ধারণ করে এবং এই কন্ডিশনটাই চকলেট সিস্ট। এখন এই সিস্টের আকার যখন ছোট থাকে, তখন তেমন কোনো সমস্যা সৃষ্টি করে না, কিন্তু ধীরে ধীরে প্রতি মাসিক সাইকেলে রক্ত কিন্তু ক্ষরণ হচ্ছে এবং সেখানে রক্ত জমা হচ্ছে। এভাবে ধীরে ধীরে যখন এই চকলেট সিস্টের সাইজটা একটা সময় অনেক বেড়ে যায়, তখনই কিছু সমস্যা ডেভেলপ করে। যেমন এক মাসিকের সময় তীব্র ব্যথা হয়। ব্যথাটা কেমন হবে? মাসিক শুরুর কিছুদিন আগে থেকে এই ব্যথাটা বাড়তে থাকবে এবং মাসিক যতই চলতে থাকবে, এই ব্যথার তীব্রতা ততই বাড়তে থাকবে এবং একটা সময়ে মাসিক শেষ হওয়ার পরেও এই ব্যথা কিন্তু কন্টিনিউ করে যায়। 2, একটা সময় এমন কন্ডিশন হয় যে পায়খানা এবং প্রস্রাবের সময় রোগী এই মাসিকের পেইনটা অনুভব করে। 3, এটা যখন আরও তীব্রতর আকার ধারণ করে, তখন কিন্তু স্বামীর সাথে সহবাসের সময় আপনি এই পেইনটা ফিল করতে পারেন, যেটাকে বলে ডিসপ্যারোনিয়া। এবং 4, যখন এই সিস্টটা অনেক বড় আকৃতির হয়ে যায়, এটা তখন কিন্তু এর আশেপাশে যে ওভারিয়ান ফলিকলগুলো আছে, সেগুলোর উপর একটা প্রেশার ক্রিয়েট করে, প্রদাহ করতে পারে এবং এক পর্যায়ে সেই ওভারির ডিমগুলো, ফলিকলগুলো নর্মাল ফাংশন করতে পারে না, ওভারিয়ান রিজার্ভ কমতে থাকে এবং আলটিমেটলি কিন্তু ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের মতো সমস্যা নিয়ে রোগীরা আসেন। তো এখন কথা হলো, এই কন্ডিশনটা কি সবারই হতে পারে? এটার কারণটা আসলে কি? কারণটা একটু পরে বলছি। আগে বলি, এই উপসর্গগুলো যদি আপনি পান, তাহলে আপনার নেক্সট করণীয় কি হবে, কিভাবে এই রোগটা আসলে ডায়াগনোসিস করা যায়। ডায়াগনোসিস খুবই সিম্পল। এই যে ক্লিনিক্যাল ফাইন্ডিং বা উপসর্গগুলো বললাম, এইগুলো যদি কারোর মধ্যে থাকে, তাহলে তার একটা আলট্রাসোনোগ্রাম করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে টিভিএস বা ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাফিটাই প্রিফার করা হয়।
টিভিএস বা ট্রান্সভাজানাল সোনোগ্রাফি, এটাতে কিন্তু খুব সহজেই ওভারিয়ান এই চকলেট সিস্টটা ডায়াগনোসিস করা যায়। এখন এই চকলেট সিস্ট ডায়াগনোসিস হয়ে গেল, এখন আপনার ট্রিটমেন্টটা আসলে কি হবে, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। মূলত এটা দুই ধরনের ট্রিটমেন্ট আছে। এক হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট বা ওষুধপত্রের মাধ্যমে এই ওভারিয়ান সিস্টটাকে কন্ট্রোল করা সম্ভব, এবং সবশেষ হলো সার্জারি। তো মেডিকেল ট্রিটমেন্টেই কাজ হবে নাকি সার্জারিতে যেতে হবে, এই ডিসিশনটা নেওয়া সবচেয়ে ইম্পর্টেন্ট। এক্ষেত্রে প্রথমেই দেখা হয় আপনার ফ্যামিলি কমপ্লিট কিনা, আপনি আর বাচ্চা চান কিনা, এবং আপনার ওভারিয়ান সাইজটা কেমন, আপনার সিমটমগুলো কত গুরুতর। এই কয়েকটা কন্ডিশন দেখে কিন্তু ডিসিশনটা নিতে হবে যে মেডিকেল ট্রিটমেন্ট নাকি সার্জারি। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে খুবই কার্যকরী এক ধরনের মেডিসিন আছে, যেটা হরমোনাল একটা মেডিসিন, ডাইনোজেস্ট। এটা বেশ কার্যকর। এছাড়াও আরও অনেক নতুন আধুনিক হরমোনাল থেরাপি কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল। কিছু আছে মুখে খাওয়ার ওষুধ এবং কিছু কিন্তু আছে ইনজেকশন। যদি আপনার ফ্যামিলি কমপ্লিট না হয়ে থাকে, আপনি বাচ্চা নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মেডিসিন ট্রিটমেন্টের মাধ্যমেই এই ব্লিডিংটা কন্ট্রোল করা হবে এবং আপনার ইনফার্টিলিটির জন্য নেক্সট ট্রিটমেন্টগুলো দেওয়া হবে। এবং ভবিষ্যতে প্রেগনেন্সি এক্সপেক্ট করলে কিন্তু যতটা সম্ভব, যতটা পারা যায়, সার্জারিটাকে অ্যাভয়েড করাই সবচেয়ে বেস্ট ডিসিশন। এজন্য শুরুতেই আপনার ওভারিয়ান রিজার্ভটা চেক করা হয়, টিভিএস এর মাধ্যমে অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট করা হয়, কিংবা AMH বা অ্যান্টি মুলারিয়ান হরমোন দেখে কিন্তু আপনার এই ওভারিয়ান রিজার্ভটা প্রেডিক্ট করা যায়। যদি আপনার ওভারিয়ান রিজার্ভ ভালো থাকে এবং আপনার সিস্টটা যদি আপনার ওভারির ফলিকলগুলোর পেছনের দিকে থাকে, অর্থাৎ ওভারিয়ান ফলিকলগুলো যদি কালেক্ট করা সম্ভব হয়, এইরকম একটা পজিশনে যদি সিস্টটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ফলিকলগুলো কালেক্ট করে পরবর্তীতে IVF এর ব্যবস্থা করা যেতে পারে এবং পরবর্তীতে অপারেশনের মাধ্যমে এই চকলেট সিস্টটা রিমুভ করা যেতে পারে। তো এই এন্ডোমেট্রিওসিসের বিভিন্ন গ্রেডিং আছে, গ্রেড 1, 2, 3, 4। গ্রেড 1 এবং 2 এ সাধারণত মেডিসিন বা হরমোনাল থেরাপিতেই সহজেই কাজ হয়ে যায়, এবং গ্রেড 3 এবং 4 থাকলে কিন্তু সার্জারি করাটাই বেস্ট। তবে ওই যে একটা কথা বললাম যে সার্জারি করার আগে আমাদের 100 বার চিন্তা করতে হবে যে সার্জারি ছাড়া কোনোভাবে ট্রিটমেন্ট করা সম্ভব কিনা, কোনোভাবে ফার্টিলিটিটা রিগেইন করা সম্ভব কিনা। যদি দেখা যায় সিস্টের সাইজটা অনেক বড়, মোর দ্যান 6 সেন্টিমিটার, যদি এর কারণে আপনার প্রচণ্ড পেইন হয় এবং আপনার নর্মাল রেগুলার লাইফ আপনি লিড করতে পারছেন না, এই ধরনের কন্ডিশন যদি ডেভেলপ করে, এবং আপনার ওভারিয়ান রিজার্ভ কেমন, এই কয়েকটা বিষয় কনসিডার করে কিন্তু ডিসিশনে আসতে হয় যে মেডিসিন নিতে হবে নাকি সার্জারিতে কাজ হবে, কিংবা IVF করানোর আগেই সার্জারি করব নাকি IVF করানোর পরে সার্জারিটা করানো উচিত। তো এখন বলি চকলেট সিস্টটা আসলে কেন হয়, কাদের আসলে চকলেট সিস্ট হওয়ার টেন্ডেন্সিটা বেশি। দেখা গেছে চকলেট সিস্টের ক্ষেত্রে একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকতে পারে, অর্থাৎ ফ্যামিলিতে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা আছে, মা, বোন কিংবা আপনার মেয়ে, এদের যদি চকলেট সিস্ট থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ডিগ্রি রিলেটিভে চকলেট সিস্ট হওয়ার প্রবণতা বেশি। এছাড়াও একটা ইম্পর্টেন্ট কন্ডিশন রিসেন্টলি খুব আলোচিত হচ্ছে, নিউনাটাল ইউটেরাইন ব্লিডিং, অর্থাৎ বাচ্চা জন্ম নেওয়ার পর 7 দিনের মধ্যে তার কিছু সময়ের জন্য ইউটেরাস বা যোনিপথ থেকে ব্লিডিং হয়। সাধারণত এটা একটা হরমোনাল ক্রাইসিসের কারণে হয়, 3-4 দিন পর কিন্তু এটা অটোমেটিক ঠিক হয়ে যায়। কিন্তু রিসেন্ট গবেষণায় দেখা গেছে নিউনাটাল ইউটেরাইন ব্লিডিং বা এই কন্ডিশনটা যাদের ছোটবেলায় হয়েছিল, তাদের ক্ষেত্রে অ্যাডাল্ট বয়সে এসে এই চকলেট সিস্ট হওয়ার প্রবণতা বেশি। এছাড়াও যাদের অনেক আগে মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে, 11 বছর হওয়ার আগ থেকেই মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে, তাদের ক্ষেত্রে যাদের বডি মাস ইন্ডেক্স অনেক লো, যারা একটু লম্বা, এবং যাদের মেনস্ট্রুয়াল সাইকেলের লেন্থ অনেক কম, এবং যাদের মাসিকের সময় প্রচণ্ড হেভি ব্লিডিং হয়, এই ধরনের সিমটম বা কন্ডিশনগুলো যাদের মধ্যে আছে, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে পরবর্তীতে চকলেট সিস্ট হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। তো আমার পরামর্শ থাকলো যে উপসর্গগুলো বললাম, এগুলো থাকলে অবশ্যই একজন গাইনি কনসালটেন্টের সাথে আপনারা পরামর্শ করুন এবং চেক আপ করুন যে এটা চকলেট সিস্ট কিনা। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে কিংবা কোনো উপকারে আসলে অবশ্যই লাইক এবং শেয়ার, এবং কোনো প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থাকলে কমেন্ট এবং হোয়াটসঅ্যাপ। সবাইকে অনেক শুভকামনা মেডসেন্সের পক্ষ থেকে।